আমাদের আমরা অলরেডি নির্বাচনের মাঝে আছি। যারা বহুদিন ধরে বলছিল যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সকল দলের স্বতঃস্ফূর্ত নমিনেশন সাবমিশনের মাধ্যমে তাদের এই বক্তব্য অসার প্রমাণিত হয়েছে। আমরা আশা করি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা জানেন যে নমিনেশন বাছাইয়ের পর্ব চলছে ইলেকশন কমিশনে, এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করেছে প্রার্থীকে ওকে করে দিয়েছে, আবার একই রকম কেসে কাকে বাতিল করেছে। এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারো নমিনেশন বৈধ কিংবা অবৈধ এটা বিবেচনার জন্য। গ্রস একটা হচ্ছে ঋণ খেলাপি, আর একটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময় এটা ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে। এক হচ্ছে ইলেকশন কমিশনার দুর্বল, তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা একটা সন্দেহের অবকাশ থাকবে, অথবা এই নির্বাচন কমিশন কোন একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে পারে। আমরা আরেকটি কথা বলেছি, গত 2-3 সপ্তাহ ধরে কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। আমরা বলেছি কাকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। আমরা আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাত দুষ্ট একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি। আমরা তাদের তালিকা করেছি, আরও আমরা এটা অবজার্ভ করতে থাকব। এরকম
ব্যক্তিদেরকে চিহ্নিত করে আমরা ইলেকশন কমিশনকে মৌখিকভাবে বলেছি, আমরা লিখিত দেইনি, এখনও আমরা একটা অবজার্ভ করছি। সেই বিষয়টি আজকে প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি। যদি ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা না নেয় তাহলে যেন চিফ অ্যাডভাইজার সেখানে হস্তক্ষেপ করেন, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা সেটাও তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। সুতরাং সেই জন্য যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি একটা উল্লেখযোগ্য কাজ তারা করলেন এবং সেই জন্য আমরা অ্যাডভান্স চিফ অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছি। সুতরাং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে এবং আমাদেরকে এটাও বলেছেন যে কোনো কেন্দ্রে মিস হয় কিনা সেটা আপনাদের সাংগঠনিক চ্যানেলে আপনারা লুক আফটার করবেন এবং আমাদেরকে অবহিত করবেন। একটি প্রশ্ন আসছিল এবং নানা জায়গা থেকে প্রশ্ন আসছিল যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডিপ্লয় করা হবে কিনা। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না, কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি হতে পারে। চিফ অ্যাডভাইজার এবং তাদের সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ নাই, তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথে বাইরে থেকে তাদেরকে করতে হবে। চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না। আমরা মাঝখানে শুনেছিলাম এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে, সেই জন্য আমরা গুরুত্বের সাথে এটা তার দৃষ্টি এনেছি এবং উনি বলেছেন না এটা হবে না, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা বলেছি যে ইলেকশনের সময় শুধুমাত্র কাছাকাছি সময় গিয়ে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি বিবেচনা করলে চলবে না। নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে কিছু ব্যর্থ হয়েছে। এটা আপনাদের সামনে পরিষ্কার। কাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কাকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, কাকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমাদের এতে কোনো খুব আপত্তি নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু উই আর দি কন্টেস্টিং পলিটিক্যাল পার্টি, সুতরাং ওইদিকে যা করবেন এদিকেও তাই করতে হবে, সমতা বজায় রাখতে হবে। তো উনি আমাদের কাছে বিশ্বের সাথে বলেছেন যে আমি তো এটা আগেই বলে দিয়েছি, হয়নি কেন। এই যে না হওয়ার জন্য যে ভূতগুলো আছে ওইখানে ওনার অর্ডার গ্যাজুয়েট করার জন্য যে সমস্ত লোকগুলো সেখানে প্রতিবন্ধক হচ্ছে, আমরা বলছি তাদের ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে, স্টেপ নিতে হবে। এবং কিছু উপদেষ্টা আছে, আমি আগেও বলেছিলাম একবার, যে তারা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না। উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না, তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডার্কে রাখে। তা আমরা এটাও দৃষ্টি আকর্ষণ করেছি যে আজকে আমরা বলে যাচ্ছি আপনার সব জানেন না, এ ব্যাপারেও আপনাকে আরো সব জানার মেকানিজম তৈরি করতে হবে। মৌলিকভাবে এই সমস্ত কথাই আমাদের আজকে হয়েছে। আমরা আশা করছি আমাদের যে সমস্ত কথার সাথে উনি একমত হয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন, আর যদি না হয় তাহলে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আমাদের কর্তব্য আমরা ঠিক করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আসলে দেখেন, জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করা। কোন জায়গায় সাংবাদিকদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় লয়ারদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় বিজনেস ফার্ম হচ্ছে, কোন জায়গায় গ্রামের সৌদিতে নির্বাচন হচ্ছে, এগুলোর এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশন না। ইলেকশন কমিশন অন্যায়ভাবে এবং
ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচনকে একবার স্থগিত করেছিল। এই অপরাধে সে দুষ্ট এবং এটার কারণে আজকে ছাত্রদল ওইখানে গিয়ে অবস্থান ধর্মঘট করার জন্য এই সাহসটা পেয়েছে। তা আপনারাই বলুন, একটা ইউনিভার্সিটি নির্বাচন হবে, ইউনিভার্সিটি আছে, তার স্ট্যাটুট আছে, তার আলাদা আইন আছে, তার মেকানিজম আছে। কয়েকদিন আগে জগন্নাথের নির্বাচন হয়েছে, যদিও চেষ্টা করেছিল ডিস্টার্ব করার জন্য। তো আমরা তো ইলেকশন চাই, বন্ধ করার আন্দোলন, এটা আমাদের কাছে পিকুলিয়ার মনে হইতেছে। অধিকাংশ জায়গায় তো ছাত্ররা এটাই চায় যে ইলেকশন দিচ্ছেন না কেন। তো এটা কেন করছে, এটা কি আপনারা বুঝছেন না বুঝেন নাই? আপনারা বুঝেন নাই, তাহলে আমি একটু বুঝাই দিই। জি, আপনারা যেহেতু এত সহজ জিনিস বুঝতে পারেন না, এত বড় সাংবাদিকেরা, তাহলে একটু বলতে হয়। এটার কারণ হচ্ছে ডাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে চাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে রাকসুর পরাজয়, আর একটা কোনটা, তারপরটা হচ্ছে চকসুর পরাজয়। কারণ তারা অনেকেই বলেছিলেন যে ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উল্টে যাবে, এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায় ঠিক আছে। এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালে একই ধরনের আরেকটি নির্বাচন, তাদের জন্য কিছুটা বদহজমি তো হইতেই পারে। তারা 5 বার যদি পোলাও খায় তাহলে তো বদহজমি হবে। এরা তারা এটা চান না যাদের কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসু জাকসু রাকসু জকসু নয়, সিলেটের লোকেরাও ইউনিভার্সিটির লোকেরাও ওনাদেরকে ভোট দিবেন না। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। এখন বুঝছেন? জি, জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটি ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে। তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এই দেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হয়েছে জাতি জামাত ইসলামীকে চায় না। যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না। আপনারা এই গল্পটা জানেন না? এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তো জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে, সে তো পাশ করতে পারবে না। যখন পাশ করছে বলে যে চাকরি পাবে না, যখন চাকরিও পাইছে ওই বেতন দিবে না, যখন বেতনও পাইছে ওইটাতে বরকত হবে না। এটা জানেন না? জানেন না। এখন ডাকসুতে জিতলে বলছে যাচ্ছি টেক ইউনিভার্সিটি, যখন জকসুতে জিতে গেছে তাদের নেতা আসার পরেও তখন বলে আচ্ছা নয় এরা ভুল করে ফেলছে। এখন শাহজালালের সে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা সহ এদেশের মানুষ সচেতন এবং এদেশের মানুষ পুরানো সাদাবাজি দখলবাজি এগুলা দেখতে চায় না। ফা খাওয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফা খাওয়া বন্ধ হয়েছে, এটা আপনার জান নাকি? ফাও খাওয়া, আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, 1 মিনিট একটু বেশি নেই, ডোন্ট মাইন্ড, বহুদিন পরে আসছি তো। আমি যেবার ইলেক্টেড হইলাম জেনারেল সেক্রেটারি, তো দাঁড়িয়ে খাইতে গেলাম আর আমাকে 2টা বাটি দিছে, 2 বাটি। তা আমরা 2 বাটি কেন? স্যার এখানে বিপিজিএফ সরকারের 2 বাটি খায়, ঠিক আছে। তা আমি বললাম যে শুনো আমি 2 বাটিওয়ালা জিএস না, আমার 1 বাটি দাও। তো এখন এসব জায়গায় যারা ইলেক্টেড হচ্ছে সেখানে তো একটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে এই নির্বাচনের পরে পজিটিভ, জাতীয়ভাবে ইনশাল্লাহ আমরা যদি ম্যান্ডেট পাই পুরো বাংলাদেশে এরকম একটা পজিটিভ পরিবর্তন হবে। উই হ্যাভ এ লট অফ, একজন তো বলছেন আই হ্যাভ এ প্ল্যান
আর আমি বলতে চাই উই হ্যাভ এ লট অফ প্ল্যান। যাই হ্যাঁ, আমরা আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি শ্রীপুর, আপনারা জানেন বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে গিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে যেটা কোনো অথরিটির কিছু না, এটা একটা সুস্পষ্ট ধোঁকাবাজি। তো এখনই তারা নির্বাচনের আগেই ধোঁকাবাজি রাষ্ট্র নিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো নির্বাচনে বিজয়ী হলে কি হবে এটা তো খুব স্পষ্ট। আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলেছি, এটা একটা অবৈধ। চিফ ইলেকশন কমিশনকে আমরা বলে আসছিলাম এটা অবৈধ, এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকা এলাকায় মারামারির সূচনা করবে। তো এবং আচরণবিধির লঙ্ঘন, আমরা সেটা নিষ্পত্তি কি নাম্বার আচ্ছা, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? এগুলো একটা, যেটা আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, তোমাদের একটা কিছু বলতে হবে। তো বলো যে এটা বলছে, তবে এটা ভুয়া। 11 দলীয় নির্বাচন ছিল, একটা দল বের হয়ে গেছে, এখন 10 দল আছে। আপনাদের শুরু থেকে 11 দলীয় নির্বাচন ছিল, আপনাদের পক্ষ থেকে কারোর সঙ্গে যোগাযোগের সুযোগ আছে কিনা? পূর্ণ কোনো দল আপনাদের সাথে যোগাযোগ করছে? আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু সিট দেওয়ার তো কোনো উপায় নেই, যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। তা আমরা বলেছি সিট পাইবে না, আসতে পারলে আসো। এরকম অনেক দল আছে যারা আসতে চাচ্ছে ইনশাল্লাহ। আর আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনের যিনি পিসাব আমির, উনি নির্বাচন করবেন না। ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। কারণ আমরা তো জোটে ছিলাম, সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ। সাধারণ জনগণের নিরাপত্তার কথা আপনারা বলেছেন কিনা? একদিন হলো তারেক রহমান 24 ঘন্টায় ওনার এনআইডি রেডি হয়েছে, কিন্তু দেশের মানুষ সপ্তাহ পর সপ্তাহ মাস চলে যায়, তবু এনআইডি পায় না। এটা যৌক্তিক কিনা? এবং আপনারা ক্ষমতায় গেলেও তারেক রহমানের মধ্যে এরকম প্রশাসনকে মিসইউজ করবেন? আমরা নিরাপত্তার ব্যাপারে বলেছি যে আমাদের কোনো ধরনের এক্সট্রা নিরাপত্তার কোনো প্রয়োজন নাই।